Recording in progress. আজকে হচ্ছে 23শে নভেম্বর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 58তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 21তম ক্লাস। তো আজকে আমরা দেওয়ানি কার্যবিধিতে যেটা আলোচনা করব সেটা হলো আপিল আদালতের ক্ষমতা। সাধারণত আমরা কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করে থাকি এবং আপিলটা করা হয় নিম্ন আদালতের সিদ্ধান্ত পরিবর্তন বা সংশোধন বা বাতিলের আশায়। তো এখন আপিল আদালতে যদি আমরা আপিল করি, তাহলে আপিল আদালত কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে? যেরকম আমরা ফৌজদারি কার্যবিধিতে আপিল আদালতের ক্ষমতা পড়েছিলাম 423 ধারায়, যে জায়গায় আমরা পড়েছিলাম যে আপিল আদালত মোটামুটি যা খুশি তাই করতে পারে, কোনো আদেশ বাতিল করতে পারে, বহাল রাখতে পারে, দণ্ড বাড়াইতে পারে, কমাইতে পারে, নতুন বিচার নির্দেশ দিতে পারে, অব্যাহতি দিতে পারে, খালাস দিতে পারে। ওটা হলো 423 ধারায়। আর দেওয়ানি আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করছে দেওয়ানি কার্যবিধির 107 ধারায় এবং 41 আদেশের বেশ কয়েকটা বিধিতে। 107 ধারায় যে বিষয়টা আলোচনা করছে, 41 আদেশের বেশ কয়েকটা বিধিতে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে চলে আসি, দেখেন আপিল আদালতের ক্ষমতা, পাওয়ার অফ অ্যাপিলেট কোর্ট। আপিল আদালত কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে তা 107 ধারায় উল্লেখ করা হয়েছে। আর যদি ফৌজদারি মামলা হতো তাহলে ধারা হতো 423। এই সকল ক্ষমতা সম্পর্কিত বিস্তারিত বিবরণ আন্ডারলাইন করবেন 41 আদেশের 23 থেকে 29 এবং 33 বিধিতে আলোচনা করা হয়েছে। 41 আদেশের 23 থেকে 29 এবং 33 বিধিতে আবার 107 ধারায় যে বিষয়গুলো আলোচনা করছে এগুলো আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা যেটা আসবো, দেখেন যে আপিল আদালত যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে, ধারা 107। প্রথমে কোন আপিল আদালতের নিম্নলিখিত ক্ষমতা থাকবে। ক নম্বরে দেখেন, কোন মকদ্দমা, আন্ডারলাইন করবেন, চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করার, ইংলিশটাও দেখেন, টু ডিটারমাইন এ কেস ফাইনালি। এবং পাশে লেখেন 41 আদেশের বিধি 24। 41 আদেশের বিধি 24 দ্বার লেখা নাই, দয়া করে একটু লিখে নেন। মানে আপিল আদালত কোন মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করার ক্ষমতা রাখে, এটা বলা হয়েছে 107-এর এবং 41 আদেশের বিধি কত? 24, রুল 24। এখন আপিল আদালত চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে, এই কথাটার অর্থ আসলে কি? এই কথাটার অর্থ হলো যে যখন ধরেন নিম্ন আদালত একটা ডিক্রি দিয়েছে, এখন ডিক্রিটা দিলে, এখন আমি ওই ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ সংক্ষুব্ধ আমি আপিল আদালতে আপিল করলাম। এখন আপিল আদালত আমার ওই বিষয়টা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে দিবে, মানে হয় ডিক্রিটা বহাল রাখবে, নাহলে বাতিল করবে, নাহলে সংশোধন করবে, উনার যেটা ইচ্ছা সেটা রাখবে। কিন্তু উনি যে কোনো একটা সিদ্ধান্ত কি দিবে যেটার কার্যকারিতা হচ্ছে কি? চূড়ান্ত। যেটার কার্যকারিতা চূড়ান্ত। তাহলে আপিল আদালত কোন মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে, এটা বলছে 41 আদেশের বিধি? 24 বিধি। তারপরে দেখেন, কোন মকদ্দমা পুনঃ প্রেরণ করার, টু রিমান্ড এ কেস, পুনঃবিচারে পুনঃপ্রেরণ। এখানে একটা কথা লেখেন, পুনঃপ্রেরণের আগে একটু লেখেন পুনঃ বিচার, পুনঃবিচারে পুনঃপ্রেরণ, টু রিমান্ড এ কেস, পাশে লিখবেন 41 আদেশ বিধি 23। 41 আদেশ বিধি 23। তো দেখেন, আমি একটু যদি ব্যাখ্যা দিই এইভাবে, রিমান্ড কথাটা আমরা ফৌজদারি কার্যবিধিতেও পেয়েছি, আমরা এই যে দেওয়ানি কার্যবিধিতেও পেলাম। রিমান্ড কথাটার অর্থ, আপনি ফৌজদারিতে যান বা দেওয়ানিতে যান, অর্থ একই, ফেরত পাঠানো। কিন্তু দুইটার, ফৌজদারি মামলার ক্ষেত্রে ফেরত পাঠায় আসামিরে, আর দেওয়ানি মামলার ক্ষেত্রে আপিল আদালত ফেরত পাঠায় মামলারে। কিভাবে দেখেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে যখন কারাগারে কোনো আসামি থাকে, ওই আসামিটাকে পুলিশ তার হেফাজতে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ হেফাজতে ফেরত চায়, যে আসামিটারে কারাগার থেকে আমার কাছে দেয়া হোক, আমি তারে জিজ্ঞাসাবাদ করতে চাই। তখন আদালত যদি রিমান্ড মঞ্জুর করে, 2 দিনের রিমান্ড, মানে পুলিশের হেফাজতে থাকবে কয়দিন? 2 দিন। যদি বলে 3 দিনের রিমান্ড, তাহলে কয়দিন? 3 দিন। তাহলে কারাগার থেকে কোনো আসামিকে পুলিশ হেফাজতে পাঠাইলে সেটাকে বলে ফৌজদারি রিমান্ড। এবং ফৌজদারি রিমান্ড সম্পর্কে আলোচনা করছে 167-2 এবং 344 ধারা। এটা ফৌজদারি কার্যবিধি। তদন্ত পর্যায়ে 167-2, বিচারিক পর্যায়ে 344 ধারায়। তবে আমরা, মনে আছে কিনা আপনাদের, রিমান্ড শব্দটির উল্লেখ আছে 344 ধারায়, 167-2 ধারায় কিন্তু রিমান্ড শব্দটার উল্লেখ নাই। আর এখন যেটা আসছে, যে দেওয়ানি মামলা যখন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতেছেন, আপিল আদালত যদি দেখে যে এই মামলাটা আবার বিচার করা দরকার, বিচার আদালত ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করে নাই, তখন এই মামলাটা বিচারিক আদালত আবার, সরি, আপিল আদালত বিচারিক আদালতে ফেরত পাঠায় যে তুমি এটা আবার কি করো, বিচার করো। এখন
কখন রিমান্ডে পাঠায় এটা আবার একটু পরে আসতেছে, এটা বিস্তারিত একটু পরে আলোচনা করব। তো এখানে আপিল আদালত কর্তৃক কোন মামলা বিচারিক আদালতে পুনঃবিচারে প্রেরণ করাকেই কি বলে? রিমান্ড। এটা আছে 41 বিধি। তাহলে কোন মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে 41 কত বিধি? 24। রিমান্ডে পাঠায় 23। তারপরে দেখেন বিচার্য বিষয় গঠন এবং সেইগুলো বিচারার্থে প্রেরণ, টু ফ্রেম ইস্যুস অ্যান্ড রেফার দেম ফর ট্রায়াল। এবং এটা লিখবেন বিধি 25। একটু কাইন্ডলি লেখেন, এটার বিধি হচ্ছে কত? 25। বিচার্য বিষয় গঠন এবং সেইগুলো বিচারার্থে প্রেরণ। সাধারণত আমরা এই ফৌজদারি মামলার ক্ষেত্রে যে বিষয়টাকে বলে চার্জ গঠন, দেওয়ানি মামলার ক্ষেত্রে সেটাকে বলে ইস্যু গঠন। তো ইস্যু গঠনের পরেই একটা ফৌজদারি বলেন দেওয়ানি বলেন, ইস্যু গঠনের পরেই বিচারটা শুরু হয়। তো ইস্যু গঠন বা চার্জ গঠন হলে কাকে বলে? মামলার এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা কি অস্বীকার করে, এবং ইস্যু গঠনের উপর ভিত্তি করে ওই ইস্যুর উপর ভিত্তি করে বিচারটা অনুষ্ঠিত হয়। এখন আপিল আদালতে যখন আপিল করা হলো, এখন আপিল আদালত যদি এটা অনুভব করে যে বিচারিক আদালতের কয়েকটা বিষয়ে চার্জ গঠন করা দরকার ছিল কিন্তু তিনি ওই বিষয়ে চার্জ গঠন করেন নাই, মানে ইস্যু গঠন করার দরকার ছিল কিন্তু তিনি ইস্যু গঠন করেন নাই, তখন আপিল আদালত বিচার্য বিষয় গঠন করে দিয়ে ওই বিচারিক আদালতে ফেরত পাঠাবে যে তুমি এই বিচার্য বিষয়গুলোর আবার কি করো, বিচার করে বিচার করো। বুঝতে পারছেন? তাহলে নতুন করে বিচার্য বিষয় গঠন আপিল আদালত কি করতে পারে কিনা? পারে। 107-এর কততে? গতে। এবং এটা বলা হয়েছে কত বিধিতে? 41 25 বিধি। ধন্যবাদ। তারপরে দেখেন অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ অথবা অনুরূপ সাক্ষ্য গ্রহণ করার জন্য, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ বা অনুরূপ সাক্ষ্য গ্রহণ করার জন্য তলব করতে পারে। এটা একটু আন্ডারলাইন করেন, টু টেক এডিশনাল এভিডেন্স অর টু রিকোয়ার সাচ এভিডেন্স টু বি টেকেন। অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে অথবা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করার জন্য তলব করতে পারে। এখন এই অতিরিক্ত সাক্ষ্য গ্রহণটা করতেছে কি আপিল আদালত? নর্মালি আহ সাক্ষ্য গ্রহণের দায়িত্ব সবকিছু হলো বিচারিক আদালতের, কিন্তু আপিল আদালত যদি কখনো এটা অনুভব করে যে কিছু বিষয়ে সাক্ষ্য গ্রহণ করার বিচারিক আদালতের দায়িত্ব কর্তব্য ছিল বাট তারা সেই সাক্ষ্য গ্রহণটা করে নাই এবং ন্যায় বিচারের জন্য এটা অবশ্যই প্রয়োজনীয়, তাহলে সেই ক্ষেত্রে আপিল আদালত এটা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে অথবা অনুরূপ অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করার নির্দেশও বিচারিক আদালতে দিতে পারে। তো এই বিধানটা আলোচনা করছে 41 কত বিধি? 27 বিধি। এবং আমি আপনাদের একটু মনে করাই দিই, আমাদের যখন আহ ফৌজদারি আপিলের ক্ষেত্রে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করে 428 ধারায়, কত ধারায়? 428 ধারায়। এবং আমি আপনাদের মনে করিয়ে দিই যে ফৌজদারি আপিলের ক্ষেত্রে যদি এইভাবে প্রশ্ন এসেছিল যে ফৌজদারি আপিল আদালত যদি কোনো অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করে এটা কিসের অন্তর্গত? অনুসন্ধান। নর্মালি সাক্ষ্য গ্রহণ হচ্ছে আপনার ট্রায়ালের অন্তর্ভুক্ত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই যে আপনার আপিল আদালত যদি সাক্ষ্য গ্রহণ করে তখন আর সেটা ট্রায়াল বলে না, সেটাকে বলে কি? অনুসন্ধান। তো ঠিক একইভাবে দেওয়ানি মামলায়ও আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, যেটা আছে 107-এর কততে? ঘতে বা ডিতে। আর 41-27-এর কত বিধিতে? 27 বিধি। তো আপনি যদি এই জিনিসটা পড়েন, তো এটা আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে আপিল আদালতের ক্ষমতা আলোচনা করুন, তখন এই 107 ধারার সাথে এই যে যে আমরা 24, 23, 25, 27 বিধি পড়লাম না, এই বিধিগুলো আমার একটু পরবর্তীতে বিস্তারিত আলোচনা করতে হবে। তো তার আগে আমরা একটু চলে আসি বিগত বছরের প্রশ্ন। দশম বিজিএস পরীক্ষা 2015 সালে একটা আপিল আদালত বিচার্য বিষয় গঠন করবেন, সেটা বিচারিক আদালতে প্রেরণ করবেন। আমরা সবগুলো আলাদা আলোচনা করব, জাস্ট শিরোনাম পড়ে গেলাম। আমরা বিগত বছরের প্রশ্নটা দেখি, দেখেন অ্যান অ্যাপিলেট কোর্ট শ্যাল হ্যাভ পাওয়ার, মানে আপিল আদালতের ক্ষমতা থাকবে টু টেক এডেন্সিয়াল এভিডেন্স, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করার, ওয়ার টু রিকোয়ার সাচ এভিডেন্স টু বি টেকেন, অথবা সাক্ষ্য গ্রহণের ধরেন নির্দেশ দেওয়ার বা তলব করার। এটা বলা হয়েছে কত ধারায়? 107 ধারায়। ধন্যবাদ। এখন আমরা ওই যে যে আপিল আদালতের যে 4টা ক্ষমতা পড়লাম, এই 4টা ক্ষমতার মধ্যে প্রথম যেটা মানে 24 বিধি যেটা আছে যে চূড়ান্ত ডিটারমাইন এ কেস ফাইনালি, তো এটা আহ, এটা আমরা আলাদা করে আলোচনার দরকার নাই, ওই যে কোনো নিষ্পত্তি করতে পারে আর কি, হয় ডিক্রিটা বহাল রাখবে অথবা ডিক্রিটা বাতিল করবে অথবা ডিক্রিটা কি করবে, সংশোধন করবে, যা খুশি করার উনি একটা নিষ্পত্তি করে দিবে যে আমার আপিল শোনা শেষ, আমি এই যে আপিলের রায় দিয়ে দিলাম। তো এখন আমরা দেখবো 41-23 বিধি, আহ মকদ্দমা পুনঃবিচারে পুনঃপ্রেরণ করা। ওই যে কিসের জন্য? পুনঃবিচারের জন্য পুনঃপ্রেরণ করা, টু রিমান্ডে কেস।
এই জায়গা আমাদের দেওয়ানি কার্যবিধিতে রিমান্ড করতেছে কারে, কেস রে, আর ফৌজদারি কার্যবিধিতে রিমান্ড করতেছে কারে, অ্যাকিউজড রে, অভিযোগ অভিযুক্ত ব্যক্তিকে। ঠিক আছে, দেখেন তো 107 ধারায় আপিল আদালতকে কোনো মোকদ্দমা পুনঃপ্রেরণ করার ক্ষমতা দেওয়া হয়েছে। কোন কোন প্রেক্ষাপটে আপিল আদালত এই ক্ষমতা প্রয়োগ করতে পারে আন্ডারলাইন করবেন, তো 41 সদস্যের 23 এবং 25 বিধিতে উল্লেখ করা হয়েছে। 23 এবং কত বিধি, 25 বিধি। মামলা বিচারের সময় নিম্ন আদালত, আন্ডারলাইন করবেন, কোনো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে থাকলে তা বিবেচনা করার জন্য, বা গোল দিবেন প্রাথমিক প্রশ্নে প্রিলিমিনারি পয়েন্টস, এই শব্দ দুইটা গোল দেন, প্রাথমিক প্রশ্ন বা প্রিলিমিনারি পয়েন্টস এর মামলা নিষ্পত্তি করে থাকলে, আপিলে সেই সিদ্ধান্ত বাতিল হলে আপিল আদালত মামলাটি পুনর্বিচারের জন্য নিম্ন আদালতে পুনঃপ্রেরণ করতে পারবে। এখন এখানে যে কথা বলা হয়েছে, আমরা এটা বুঝতে পারলাম যে আপিল আদালত যখন তিনি দেখবেন যে বিচারিক আদালত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন ইগনোর করে গেছে, মানে উপেক্ষা করে গেছে, অথবা কোনো মামলা যদি প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয়ে থাকে এবং আপিল আদালত যদি ওই প্রিলিমিনারি পয়েন্টে যে নিষ্পত্তি হয়েছিল এটা যদি বাতিল করে, একটু সবাই শোনেন মনোযোগ দিয়ে, মামলা প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি আসলে কাকে বলে একটু বুঝাই শুনেন, সবাই মনোযোগ দেন দয়া করে। বিষয়টা হলো, ধরেন যে আমরা জানি আরজি খারিজ হয় 7 আদেশের 11 বিধিতে 4টা কারণে। মামলায় যদি কজ অফ অ্যাকশন না থাকে, মকদ্দমার মূল্যমান কম দেখাইছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করতে পারে নাই, মকদ্দমার কোর্ট ফি কম দেখাইছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কোর্ট ফি সংশোধন করতে ব্যর্থ হয়েছে, আর সবশেষে হচ্ছে আইন দ্বারা বারিত হলে। আইন দ্বারা বারিত, এটা রেজুডিকেটা দ্বারা বারিত হইতে পারে, তামাদি দ্বারা বারিত হইতে পারে, ইট ক্যান বি এনিথিং। ঠিক আছে, তো এখন আমরা 7 আদেশের 11 বিধি যখন পড়েছিলাম তখন একটা জিনিস পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে সরাসরি খারিজ করতে পারে 1 আর 4-এ, 1 আর 4, মানে কজ অফ অ্যাকশন না থাকলে, আর যদি আইন দ্বারা পালিত হয়, আর মাঝের যে 2-3, যে কোর্ট ফিস অথবা মোকদ্দমার মূল্যমান, এগুলা সংশোধন করতে আদালত সর্বোচ্চ একটা সর্বনিম্ন একটা সময় দিবে। ঠিক আছে, এখন ধরেন আমাদের আরিফ সাহেব একটা মামলা করছে, অর্থ আদায়ের মামলা করছে। অর্থ আদায়ের মামলা করার পরে অর্থটা পাবে বিথিকা বিশ্বাসের কাছে 3 লাখ টাকা। এখন আরিফ বাদী, বিথিকা হচ্ছে কি বিবাদী। আরিফ আরজি দিল, বিথিকা জবাব দিল, জবাব দেওয়ার পর বিথিকা দাবি করতেছে যে ওনার আরিফ বিশ্বাসের এই মামলাটা হচ্ছে তামাদি দ্বারা বারিত, ওনার মামলা করার তামাদি মেয়াদ পেরিয়ে গেছে। অর্থ আদায়ের মামলা করতে হয় 3 বছরের মধ্যে, ওনার মামলাটা করছে 4 বছরের মাথায় এসে, তো ওনার মামলাটা খারিজ হবে, আরজিটা কি হবে, খারিজ হবে। এবং বিথিকা বিশ্বাসের এই এই উভয়ের পক্ষে শুনানি অনুষ্ঠিত হলো এবং আদালত সন্তুষ্ট হয়ে আরিফ বিশ্বাসের মামলা আরজি কি করে দিছে, খারিজ করে দিছে। এখন আরজি খারিজ করলো, এই মামলায় একটা জিনিস দেখেন, আরজি খারিজ একটা কি ডিক্রি, কি ডিক্রি, ডিম ডিক্রি। তো এখানে একটা জিনিস দেখেন, আরজি খারিজ করছে, তো এই মামলায় কিন্তু বিচার্য বিষয় গঠন হয়েছে, হয় নাই। এই মামলায় কি চূড়ান্ত শুনানি শুরু হয়েছে, হয় নাই। এই মামলায় কি আর্গুমেন্ট হয়েছে, হয় নাই। এই মামলায় কি রায় হয়েছে, হয় নাই। এর ডিক্রি হয়েছে, হয় নাই। মানে ওই চূড়ান্ত যে ডিক্রি ইস্যু হওয়ার আগেই এই মামলায় আরজি খারিজ করে দিছে, আর আরজি খারিজ একটা কি ডিম ডিক্রি। এখন আমরা জানি যে 7 আদেশের 11 বিধিতে যে যে আইন দ্বারা বারিত হলে আরজি খারিজ একটা ডিম ডিক্রি, তাহলে এই জায়গা মনে রাখতে হবে আরজি খারিজ একটা আপনার এই যে মামলাটা নিষ্পত্তি করলো এটা হলো প্রিলিমিনারি পয়েন্টে। কি পয়েন্টে বলেন, প্রিলিমিনারি পয়েন্ট, মানে প্রাথমিক প্রশ্নে, প্রাথমিক ক্ষেত্রে। এটা এই মামলার তো কিছুই হয় নাই, তার আগেই কি হয়ে গেছে, ডিক্রি হয়ে গেছে। এখন আর আরিফ সাহেব তো, যেহেতু আরজি খারিজ একটা ডিক্রি, আরিফ সাহেব গিয়ে 96 ধারার অধীনে উচ্চ আদালতে আপিল করছে। আপিল করার পর আদালত উভয় পক্ষের শুনে মিলে দেখলো, দেখলো যে না, এই আরজিটা খারিজ করা উচিত হয় নাই। আদালত আরজি খারিজের ডিক্রি কি করে দিছে, বাতিল করে দিছে। এখন এখানে আপিলটা করা হয়েছিল জাস্ট আরজি খারিজটারে বাতিল করে দিছে, কিন্তু এই মামলায় কোন শুনানি টুনানি, সাক্ষ্য গ্রহণ কিছু কি হয়েছে, কিছুই হয় নাই। তখন আদালত দেখলো যে এই মামলাটা যেহেতু প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয়েছিল, আরজি খারিজটা বাতিল করে দিয়ে আপিল আদালত বললো বিচারিক আদালতে, তুমি আবার এই মামলা কি করো, ফেরত পাঠালে তুমি আবার এই মামলার বিচার শুরু করো। বুঝতে পারছেন তাহলে রিমান্ডে কেন পাঠাচ্ছে, যখন কোনো মামলা কি প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হচ্ছে তখন ওই মামলাটা রিমান্ডে পাঠাচ্ছে। কোন আদালত পাঠাচ্ছে, আপিল আদালত পাঠাচ্ছে বিচারিক আদালতে। সো এটা ছাড়াও এটা তো আমি একটা প্রাথমিক প্রশ্ন বা প্রিলিমিনারি পয়েন্টের ব্যাখ্যা দিলাম। এটা ছাড়াও
যদি আপনার আপিল আদালত মনে করে যে কোনো ক্ষেত্রে, ধরেন প্রিলিমিনারি পয়েন্ট ছাড়াও একটা মামলা বিচার টিচার হয়ে গেছে, তারপরেও আপিল আদালতের কাছে মনে হইতেছে যে না, এই মামলাটা আবার বিচার হওয়া দরকার, তা তবুও আপিল আদালত কিন্তু রিমান্ডে পাঠাইতে পারে, মানে ওনার ক্ষমতা অসীম। তবে নর্মালি পাঠানো হয় কিসের ক্ষেত্রে? কোনো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে থাকলে, আর কোনো মামলা প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হবে। এখন শুনেন, তাহলে রিমান্ডে পাঠাচ্ছে 41 আদেশের কত বিধিতে? 23 বিধিতে। এখন এই 41 আদেশের 23 বিধি একটা আপিলযোগ্য আদেশ। মানে এই যে দেখেন, 23 বিধির অধীন আপিল আদালত মকদ্দমা পুনর্বিচারের জন্য প্রেরণের আদেশ দিলে তার বিরুদ্ধে গোল দিবেন, আপিল করা যায়। এখন আপনারা আবার অনেকে প্রশ্ন করেন, তার আপিলটা করবে কে? আপিলটা করবে কে? ঠিক আছে, আপিলটা যে কেউ করতে পারে, যে সংক্ষুব্ধ হবে সেই করবে আপিল। ঠিক আছে ভাই? তাহলে আমরা আমরা এই যে আপিল আদালতের কয়টা ক্ষমতা পড়ছি বলেন তো? চারটে না? তো এই চারটার মধ্যে এই চারটা প্রথমে টু ডিটারমাইন এ কেস ফাইনালি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে হবে 24 বিধি। তারপরে আর একটা পড়ছিল পুনর্বিচারে প্রেরণ, মাত্র করলাম 23। আর একটা একটু পরে পরবানি বিচার বিষয় গঠন করে 25। আর অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে কত? 27। এই চারটা বিধির মধ্যে শুধুমাত্র একটা বিধি হলো আপিলযোগ্য। সেটা কোনটা? 41 আদেশের 23 বিধি। আর বাকি যে তিনটা, কোন মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করলো, তারপর 25 বিধি বিচার্য বিষয় গঠন করলো, 27 বিধি আপনার অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করলো, এই বাকি বিধিগুলো হলো কি? রিভিশন। বুঝতে পারছেন? তো এখন আমরা চলে আসি আহ 41 আদেশের 25 বিধি। দেখেন, 41 আদেশের 25 বিধি বিচার্য বিষয় গঠন এবং বিচারে প্রেরণ, ফ্রেমিং ইস্যুস এন্ড রেফার ফর ট্রায়াল। এখানে ট্রায়াল বানানটা ভুল আছে, TRIAL হবে, লেখছে TRAAIL, মানে এটা আই এর আগে চলে গেছে, এটা হবে আই এর পরে। ঠিক আছে? তো দেখেন, আদেশ পাইছেন? আদেশ 41-এর 25 বিধি অনুযায়ী আপিল আদালত বিচার্য বিষয় প্রণয়ন করে তা বিচারের জন্য আন্ডারলাইন করেন ফেরত পাঠাতে পারে, এটা গোল্ডেন। ফেরত পাঠাতে পারে, এই জায়গাও কিন্তু অ্যাকচুয়ালি ফেরত পাঠাচ্ছে, রিমান্ডে পাঠাচ্ছে। বাট ওই 23-এর রিমান্ড আর 25-এর রিমান্ডের মধ্যে পার্থক্য আছে। 23-এ কোনো মামলা রিমান্ডে পাঠাচ্ছে যখন ওই মামলাটা উনি আলাদা কোনো বিচার্য বিষয় গঠন টঠন করতেছে না। যখন কোনো মামলা প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয়, প্রিলিমিনারি পয়েন্টে কখন নিষ্পত্তি হয় সেটার উদাহরণ কিন্তু আমি দিছি, তখন ওই মামলাটা ফেরত পাঠাচ্ছে 41 আদেশের কত বিধিতে? 23 বিধিতে। আর 25 বিধিতে যে উনি যে বিচার্য বিষয় গঠন করছে, ওই মামলাটা প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয় নাই। ওই মামলাটা ধরেন বিচার্য বিষয় টিষয় সবকিছু হয়ে নর্মালি যেভাবে মামলা নিষ্পত্তি হয় সেভাবেই ডিক্রি বা আদেশ হয়েছে। কিন্তু আদালতের কাছে সব কিছু শুনে মেলে মনে হয়েছে যে একটা বিষয় বিচার্য বিষয় গঠন করার দরকার ছিল, কিন্তু বিচার্য বিষয় গঠন করা হয়নি। তখন আদালত নতুন করে বিচার্য বিষয় গঠন করে ওই বিচার্য বিষয় বিচারের জন্য আবার পুনর্বিচারে ফেরত পাঠাবে। এটা হলো 41 আদেশের কত? 25। বুঝতে পারছেন? আর 41 আদেশের 25-এ ফেরত পাঠাইলে সেটা কিন্তু আপিলযোগ্য আদেশ না, সেটা কি? রিভিশনের যোগ্য। তাহলে আপনার এখানে বুঝতে হবে যে যদি বিচার্য বিষয় গঠন করে মামলা ফেরত পাঠায়, এটা 41 আদেশের 25। আর বিচার্য বিষয় গঠন টঠন করে নাই, কোনো মামলা প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয়েছিল সেটা ফেরত পাঠাইছে কত? বুঝেন? তো দেখেন, আর 41 আদেশের 23-এ ফেরত পাঠাইলে এটা কি আদেশ? আর 41 আদেশের 25-এ ফেরত পাঠাইলে এটা কি আদেশ? বুঝতে পারছেন? জি। দেখেন, যে আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে সেই আদালত কোনো বিচার্য বিষয়ে প্রণয়ন করতে বা আন্ডারলাইন করেন বিচার করা হতে বা কোনো ঘটনাগত বিষয় নির্ধারণ করা হতে বিরত থাকলে আপিল আদালত মোকদ্দমার সঠিক সিদ্ধান্তের জন্য যে সকল বিচার্য বিষয় গঠন প্রয়োজনীয় বলে মনে করে সেই সকল বিচার্য বিষয় গঠন করে আদালত বিচারের জন্য ফেরত পাঠাইতে পারে। তাহলে একটা জিনিস কি লক্ষ্য করছেন, যে 23-এও ফেরত পাঠাচ্ছে, 25-এও কি ফেরত পাঠাইছে? মিতা বলেন তো, 23 আর 25 যে ফেরত পাঠাইলো, দুটো কি একই জিনিস নাকি কোনো পার্থক্য আছে? হম। হ্যাঁ।
পঁচিশে যে উনি ফেরতটা পাঠাচ্ছে তার আগে আপিল আদালত একটা বিচার্য বিষয় গঠন করে দিয়েছে। এখন বিচার্য বিষয় গঠন করলে ওইটার উপর তো সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ করার দরকার হয়, বিচার সেটা সেটা করার জন্য ফেরত পাঠাচ্ছে বিচারিক আদালতে। আর তেইশে যে ফেরত পাঠানো উনি কিন্তু কোনো বিচার বিষয় গঠন করে নাই, এমনি পাঠাইছে যে ওই মামলাতে বিচার্য বিষয় দেখা গেলো গঠনই হয় না, তার আগেই নিষ্পত্তি হয়ে গেছিল আধিকারিক, তাহলে বললো যে তুমি এই মামলা আগে বিচার করো। বুঝছেন? আচ্ছা, প্রথমত হলো স্বপ্রণোদিত হয়ে। আর পক্ষগণ যদি মনে করেন যে ইওর অনার, যে একটা বিষয় বিচার্য বিষয় গঠন করার ছিল বিচারিক আদালত করে নাই, তাহলে আপনি দরখাস্ত দিবেন। দরখাস্ত দিলে করবে কি করবে না দিন শেষে তো এখতিয়ার কার, আদালতের। হ্যাঁ, বলেন। যারা টোটাল অংশের ধারণা করেছে রিমান্ড করা শুধু মনে হয় মাইন্ড দেওয়া একটা বিষয়। এই জিনিসটার মধ্যে এই যে সন্দেহ একটা বললাম, প্রথম দেখুন যে ফেরত পাঠানো বিষয়, এটা একটা হলো ফৌজদারি ক্ষেত্রে আহ আসামিরা ফেরত পাঠায়, আর এই দেওয়ানের ক্ষেত্রে মামলার ফেরত। জি নাকি স্যার? জি। দর্শারিং যে বিষয়টা, এই বিষয়টা একটু বুঝাচ্ছি। এই জিনিসটা আমরা টর্চারিং এর কোনো কথা আমাদের আইনে অনুমোদিত না। রিমান্ডে গিয়ে যদি কেউ মারপিট করে এটা সম্পূর্ণ ইল্লিগাল। বুঝতে পারছেন? এই জন্য যে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলা আছে, ওই মামলায় নির্দেশনা দেওয়া আছে। তো নর্মালি রিমান্ড মানে হলো পুলিশ তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা, এর বেশি কিছু না। কারণ একটা মামলা পুলিশ তদন্ত শেষ করবে 24 ঘন্টার মধ্যে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে 24 ঘন্টার, মানে 24 ঘন্টার মধ্যে লোক অভিযুক্তের হাজির করবে ম্যাজিস্ট্রেটের কাছে। এখন অনেক সময় 24 ঘন্টার মধ্যে পুলিশের তদন্ত শেষ হয় না, বা ওই আসামির কাছে আরো আরো অনেক কিছু জিজ্ঞাসাবাদ করার থাকে, কিন্তু আসামি তো আর পুলিশের কাছে নাই। আসামি চলে গেছে কার কাছে? হাজতে, কোর্টে চলে গেছে। তো তখন আদালতের কাছে সে আবেদন করতেছে যে ইওর অনার, এই আসামিরে আমার হেফাজতে দেওয়া হোক, আমি আরো জিজ্ঞাসাবাদ করতে চাই। তো এটার অনানুষ্ঠানিক ভাবে আমরা ধরে নিছি যে এটা এখানে ডিম দেওয়া হয়, অন্যান্য আরো অত্যাচার টত্যাচার করা হয়, কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধি বলেন বা আমাদের কোনো আইনে কিন্তু বলা নাই যে অত্যাচারের কথা। আর ওই যেটা করে এটা হলো ক্ষমতার অপব্যবহার, বা এটা আইন বহির্ভূত। যাই হোক, আপনি আইনের ভাষায় বুঝেন যে ওখানে ফৌজদারিতে রিমান্ড বলতে আসামিরে পাঠাচ্ছে পুলিশের কাছে, আর দেওয়ানিতে রিমান্ড বলতে আপিল আদালত মামলা ফেরত পাঠাচ্ছে বিচারিক আদালতে। কথা শেষ। বুঝতে পারছেন? তার মানে রিমান্ড মানে কি? ফেরত পাঠানো। আচ্ছা, যাক, আজান দিছে, নামাজের বিরতি, নামাজ শেষ, শুরু হবে ইনশাআল্লাহ। দেখেন, আমরা আদেশ 41 বিধি 27, যে আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য প্রদান, প্রোডাকশন অফ এডিশনাল এভিডেন্স ইন অ্যাপিলেট কোর্ট। অতিরিক্ত সাক্ষ্য প্রদান, এটা অ্যাকচুয়ালি আমরা ওই যে একটু আগে পড়ছিলাম, এটা আছে 41 কত বিধি? 27 বিধি। আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা 107 ধারায় দেওয়া হয়েছে। কোন কোন প্রেক্ষাপটে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে আন্ডারলাইন করবেন, তা 41 আদেশের 27 বিধিতে বলা হয়েছে কোন কোন প্রেক্ষাপটে। আর আপিলের পক্ষগণ আপিল আদালতে গোল দিবেন মৌখিক বা দালিলিক কোন প্রকার অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের অধিকারী হবে না। সাধারণত আপিল আদালতে মৌখিক সাক্ষ্য নেওয়ারও সুযোগ নাই, দালিলিক সাক্ষ্য দেখানোরও কি সুযোগ নাই। কিন্তু যে আদালতের ডিক্রি হতে আপিল দায়ের করা হয়েছে সেই আদালত এরূপ কোন সাক্ষ্য যা গ্রহণ করা আন্ডারলাইন কেন উচিত ছিল, মানে বিচারিক আদালতের একটা সাক্ষ্য গ্রহণ করা উচিত ছিল কিন্তু আদালত তা গ্রহণ করতে অস্বীকার করেছিল, সেই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। বুঝতে পারছেন? তাহলে বিচারিক আদালতের সাক্ষ্য গ্রহণ করার সুযোগ ছিল বাট সে করে নাই, আপিল আদালত যদি এটা অনুভব করে তাহলে সে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। অথবা দেখেন, রায় প্রদানের সুবিধার্থে বা যে ক্ষেত্রে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের অনুমতি দেয়। এখানে বিধি 28টা একটু লেখেন, বিধি 28, বিধি 28 একটু লেখেন। লেখেন, আপিল আদালত নিজে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে আপিল আদালত নিজে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে অথবা আপিল আদালত নিজে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে অথবা অধস্তন
আমার স্ক্রিনে অধস্তন বানানটা ভুল আছে, নটা পরে হবে। অধস্তন আদালতকে নির্দেশ দিতে পারে, অথবা অধস্তন আদালতকে নির্দেশ দিতে পারে। এটা বুঝেন কিনা? মানে আপিল আদালত স্বয়ং নিজে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে, জেলা জজ বা হাইকোর্ট বিভাগ নিজেই বলবে সাক্ষী জবানবন্দি যেটা উনি করবে ওনার সামনে, অথবা উনি নির্দেশ দিল যে অমুক আদালত তুমি এর সাক্ষ্য গ্রহণ করো। ঠিক আছে, এই কথাটা বলছে কত বিধিতে? 28 বিধিতে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করে 41 আদেশের কত বিধিতে? মানে 27-এ, বাট কে গ্রহণ করবে এটা বলছে কততে? 28-এ। তো এখন আমরা এটা যদি বলে যে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? কারণ এই জায়গায় যে চারটা আমরা ক্ষমতা পড়ছি, আপিল যোগ্য কোনটা? শুধু কত? 23। আর বাকি সবগুলো কি? তাহলে এই তো আপনার পড়া। আপনি যখন দীর্ঘদিন একটা জিনিস বারবার পড়তেছেন, একটা ধারণা তৈরি হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে আপিল আদালতের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায়। চূড়ান্ত নিষ্পত্তি, মামলা রিমান্ডে প্রেরণ, অতিরিক্ত বিচার্য বিষয় গঠন, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ, কোনটা? বুঝতে পারছেন? তাহলে আপনি পরীক্ষার আগে একদিন পড়ে যে মনে থাকবে, আর আপনি দীর্ঘদিন যাবত এক জিনিস বারবার দেখতেছেন, তাহলে এই জিনিসটা আপনার মাথায় আরো কি ভালোভাবে কেটে যাচ্ছে। কিরম যে গাথে, আরিফ সাহেবরই তো গাথাতে পারতেছি না। দেখেন প্রতিকার, দেখেন প্রতিকার, যে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের কোন আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যানের কোন আদেশ আপিলযোগ্য না, কিন্তু এই আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে। তো আমরা এই এই প্রশ্নটাই ভাই লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে আপিল আদালতের ক্ষমতা আলোচনা করুন। ফৌজদারি কার্যবিধি হইলে কত ধারা? 423 ধারা। আর দেওয়ানি কার্যবিধি হইলে কত ধারা? 107 ধারা আর 41 আদেশের কয়েকটা বিধি আর কি। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখেন, 1 নম্বর প্রশ্ন, যে দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে আপিল আদালত পুনর্বিচারের নিমিত্তে মকদ্দমা প্রেরণ করতে, পুনর্বিচারের নিমিত্তে কততে? আচ্ছা, পুনর্বিচারের নিমিত্তে কিন্তু অ্যাকচুয়ালি 23-এও পাঠায়, আবার 25-এও পাঠায়, বাট আপিল যোগ্য কোনটা? 23। জি। তারপরে দেখেন 2 নাম্বার, যে কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর গোল দিবেন 107 ধারার বিধান অনুযায়ী নিম্নের কোনটি আপিল আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত নহে? মামলা পুনর্বিচারে প্রেরণ, এটা অন্তর্ভুক্ত। পুনর্বিচারে প্রেরণের জন্য বিচার্য বিষয় গঠন, এটা অন্তর্ভুক্ত। অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ, কিন্তু আরজি গ্রহণ কি ওনার ক্ষমতা? না, আরজি গ্রহণ ওনার ক্ষমতা নয়। তো এখানে অন্যান্য যে প্রশ্নগুলো আছে আপনারা পারবেন। আমরা সরাসরি ভাই চলে আসি আদেশ হতে আপিল। আদেশ, আপিলস ফ্রম ওয়ার্ডার্স, আদেশ কত? 43। এতদিন যে আমরা 41 আদেশ পড়লাম, এটা হলো ডিক্রি হতে আপিল। ডিক্রি হতে আপিল, আমরা জানি যে সাধারণত সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, কিছু কিছু ডিক্রি ছাড়া। কয়েকটা ডিক্রির কথা একটু বলেন তো হাফিজ, কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না? জি, কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না এটা একটু বলেন, প্রথমেই পড়ছি আমরা। এই বিকাশ বলেন, কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না ভাই? স্থলে ডিক্রি একটা, আর কোনটা, আর কোনটা কোনটা বলেন? মধ্যস্থতা ডিক্রি 2টা, আর সুনির্দিষ্ট প্রতিকায়নের 9 ধারার মামলা। তারপরে আপিল আদালত কোন ডিক্রি দিলে সেই ডিক্রির বিরুদ্ধেও কি, আর ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত কোন ডিক্রি দিলে আপিল করা যায় না। মনে পড়ছে? দেখেন এখন আমরা আদেশের ক্ষেত্রে যদি আসি, ভাই আদেশ আর ডিক্রি বুঝেন, আমি এই এই পার্থক্য আর গেলাম না, যে কোনটা আদেশ কোনটা ডিক্রি, এটা তো বুঝেন। আচ্ছা, আমাদের সকল আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করা যায় না। কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এই কথাটা বলছে 104 ধারা, আর আদেশের ক্ষেত্রে বলছে 43। আদেশে কয়টা আদেশ আছে? 25টা। তার আগে আমরা প্রথমে দেখেন একটু পড়া শুরু করি। সাধারণত আদেশের বিরুদ্ধে আপিল চলে না, কিন্তু আদেশটি যদি আপিল যোগ্য আদেশ হয় তাহলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 104 ধারায়, এবং 43 আদেশে আপিল যোগ্য আদেশ বা অ্যাপিলেবল অর্ডার্স এর তালিকা উল্লেখ করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির অধীন আদালত কর্তৃক প্রদত্ত কোন আদেশ যদি 104 ধারা বা 43 আদেশে উল্লেখিত কোন আপিলযোগ্য আদেশ হয় তাহলে তার বিরুদ্ধে আপিল করা যায়। এখন আমরা চলে আসি 104 ধারা, আন্ডারলাইন করবেন যে সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। প্রথমে ক নাম্বার দেখেন,
35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্টের বিরুদ্ধে আপিল করা যায়। আপনাদের যার যার মনে নাই আমি একটু বলে দিই। কম্পেনসেটরি কস্ট 35 ক, যখন কোনো ব্যক্তি কোনো দেওয়ানি মামলা চলাকালীন সময় কোনো মিথ্যা বা হয়রানিকর দাবি বা তুচ্ছ দাবি করে, এবং যখন প্রমাণিত হয় যে এই দাবিটা হলো মিথ্যা বা হয়রানিকর, তখন অপর পক্ষ আবেদন করে যে ওনার যেহেতু তার দাবিটা মিথ্যা বা হয়রানিকর, তাহলে তারে আমি ক্ষতিপূরণ চাই তার কাছ থেকে। কত টাকা? সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ কত? 20,000 টাকা। তাহলে যারে বললো যে তুমি ক্ষতিপূরণমূলক খরচ দিবা, তার প্রতিকার হচ্ছে 104 ধারায় আপিল। কারণ ক্ষতিপূরণমূলক খরচ একটা কি আদেশ। আর এখানে আর একটা জিনিস তখন আমরা ওই মুহূর্তে পড়ছিলাম, মনে আছে কিনা, যে ক্ষতিপূরণমূলক খরচ পাইতেছে তার দেখা গেল পরাণ ভরে নাই, মানে সে সন্তুষ্ট না, সে চাইছিল 20,000, দিছে 10,000, সে আরো চাই। তার প্রতিকার কিন্তু আপিল না, তার প্রতিকার কি রিভিশন। দেখেন তো বাদী দেখেন, বাদী পর্যাপ্ত কারণে আন্ডারলাইন করেন আটক, রোগ বা নিষেধাজ্ঞার আবেদন করলে 95 ধারার অধীন বিবাদী ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে। এই ক্ষেত্রে বাদী মকদ্দমায় পরাজিত হলে এবং আদালত যদি মনে করে বাদী অপর্যাপ্ত কারণে আটক, রোগ বা নিষেধাজ্ঞার আবেদন করেছে, তাহলে আদালত বাদীকে সর্বোচ্চ গোল দিবেন 10,000 টাকা ক্ষতিপূরণ বিবাদীকে প্রদানের নির্দেশ দিতে পারে। এরূপ ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে বাদী আপিল করতে পারে। এটা হলো কি? এটা হলো যে মামলা যখন চলমান আছে ওই সময় বাদীর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আসছে, ওই সময় বাদীর পক্ষে ক্রোকের আদেশ আসছে, ওই সময় বাদীর পক্ষে রায় পূর্বে আটকের আদেশ আসছে, কিন্তু দেখা গেল মূল মামলায় গিয়ে বাদী হেরে গেছে, বিবাদী জিতছে। তখন আদালত বাদীরে বলবে যে তুমি ক্ষতিপূরণমূলক খরচ দিবা 95 ধারার অধীন 10,000 টাকা, পাবে কে? বিবাদী। তাহলে এই জায়গা দিচ্ছে কে? বাদী। তাহলে বাদীর প্রতিকারের জায়গা আপিল 104-এর খ। বুঝছেন? এছাড়া 2 নম্বরে দেখেন যে ডিক্রি জারিতে গ্রেফতার বা দেওয়ানি কারাগারে আটকের আদেশ ব্যতীত, এটা একটা আন্ডারলাইন করেন, ডিক্রি জারিতে গ্রেফতার করে। ডিক্রি জারিতে গ্রেফতার মানে ওই যে 21 আদেশে, মনে আছে 51 ধারায়। আর দেওয়ানি কারাগারে আটকের আদেশ ব্যতীত এই আইনের কোন বিধানের অধীনে জরিমানা আরোপ বা কোনো ব্যক্তিকে গ্রেফতার কিংবা দেওয়ানি কারাগারে আটক করার আদেশ, মানে ডিক্রি জারিতে গ্রেফতার ছাড়া যদি অন্য কোনো ক্ষেত্রে কাউরে গ্রেফতার করা হয়, যেমন দেখেন 38 আদেশের 4 বিধির অধীন রায়ের পূর্বে দেওয়ানি কারাগারে আটক এর আদেশ, বা 39 আদেশের 2-3 বিধি, যে মিস ভায়োলেশন কেস, মিসেলিনিয়াস ভায়োলেশন কেস বিধির অধীন দেওয়ানি কারাগারে আটক আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। মানে একটু বুঝেন, আপনারা যদি জারি মামলায় গ্রেফতার করে তাহলে আপনি 104 ধারায় আপিল করতে পারবেন না, কিন্তু আপনার যদি গ্রেফতার করে ওই যে রায়ের পূর্বে আটক মামলা চলাকালীন সময় 38 আদেশের 4 বিধি, বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গ করলে তারা কি করে, বা মিস ভায়োলেশন কেস করলে তারা আটক করতে পারে। আটক আদেশ সর্বোচ্চ 6 মাস, আর তার সম্পত্তি ক্রোক করলে সর্বোচ্চ 1 বছর। মনে আছে কি? তাহলে ওই রায়ের পূর্বে আটক বা অস্থায়ী নিষেধাজ্ঞার ভায়োলেশনের কারণে যদি আটকটা করে, সেই ক্ষেত্রে প্রতিকার হচ্ছে আপিল কত ধারায়? 104 ধারায়। তাহলে ভাই এখানে 104-এ আপিল করা যায় কয়টা ক্ষেত্রে? 3টা। একটা হলো 35 ক, ক্ষতিপূরণ আদেশ যার বিরুদ্ধে গেছে সে। একটা হলো 95 ধারা, ক্ষতিপূরণের আদেশ যার বিরুদ্ধে গেছে সে। আর যদি কোনো ক্ষেত্রে ডিক্রি জারি ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে কাউরে যদি দেওয়ানি মামলায় কি করা হয়, গ্রেফতার করা হয়, সেই ক্ষেত্রে। ক্লিয়ার? এখন দেখেন মন্তব্য, যে এই ধারা অনুযায়ী আদেশের বিরুদ্ধে আপিল করা হলে উক্ত আপিলে প্রদত্ত আদেশের বিরুদ্ধে কোনো আপিল চলবে না, অর্থাৎ রিভিশন করা যাবে। অর্থাৎ এই ধারায় যে আপনি আপিল করলেন, এখন আপিলে আবার যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আর আপিল করা যাবে না, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে করতে হবে কি? রিভিশন। মানে আমারে গ্রেফতার করলো, রায়ের পূর্বে গ্রেফতার করলো, আমি আপিল করলাম, আপিলে আমার গ্রেফতারটা বহাল লাগছে বা অন্য যে কোনো আদেশ দিল, সেই আদেশের বিরুদ্ধে আর আমি আপিল করতে পারবো না, সেই আদেশের বিরুদ্ধে আমি করবো কি? তাহলে এই জিনিসটা যদি আপনি ভালোভাবে মনে রাখেন, বইয়ের ভাষা কখনো আপনার মুখস্থ করার দরকার নেই, আপনি জাস্ট মনে রাখেন 104-এ কয়টা ক্ষেত্রে গ্রেফতার করা মানে আপিল করা যায়। ওই যে লিখলেন 35 ক, তারপরে আপনার 95, আর ডিক্রি জারি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে যদি আটক করে, যেরকম 38-এর 4 বা জি মানে এখানে দেওয়া হয়। আরেকটা শোনো যে যে সকল বিধির অধীনে স্পষ্টভাবে বলা আছে আপনাদের অনুমতি দেওয়া। আচ্ছা, ওটার দরকার নাই, আমরা এই জায়গা ও নাই, সব জিনিস ইসের দরকার নাই। দেখেন আমরা 43 আদেশে চলে আসি। এখন আমরা পড়বো 43 আদেশে আপিল ফ্রম ওয়ার্ডার্স।
এখানে 25টা আদেশ। কয়টা আদেশ? 25টা আদেশ। আমরা একটু মিলাই মিলাই পড়বো। এখানে আমাদের আইন পাঠে যে ছকটা আছে, এই ছক যদি আপনি দেখেন, এই জায়গায় অ্যাকচুয়ালি বলছে 25টা, বাট আছে 25টার অনেক বেশি, কম না, বেশি আছে। তো এই বেশিটারে আমরা 25টা করব। আমরা একেবারে শুরু থেকে পড়া শুরু করি। এবং আপনি যদি, আমরা তো দেখবো পড়ার সময় দেখবেন এই 25টা আদেশের অধিকাংশ আদেশ আমাদের পড়া হয়ে গেছে। তো এখানে দেখেন, এই প্রথমে যেটা 7 আদেশের 10 বিধি, এর বাম পাশে এক এক নাম্বার লেখেন। যার লেখা নাই সে একটু লেখেন। লেখা নাই কার? আশরাফুল সাহেব আছে? কার নাই? তাহলে লেখেন। 7 আদেশের 10 কে প্রথমবার ছিলেন না সুমন সেন? ওই যে বাম পাশে এক লেখেন, 7 আদেশের 10 বিধি এক। এটা হলো প্রথম আদেশ যেটা আপিলযোগ্য। 7 আদেশের 10 বিধিতে আমি বিস্তারিত পড়তেছি না, বাট একটু ব্যাখ্যা দিয়ে যাই। ওই যে 7 আদেশের 10 বিধি অধীন গোল দেন, আরজি ফেরতের আদেশ। আরজি ফেরত গোল দিছেন? আরজি ফেরত দেয় কার? বাদীর। তাহলে বাদীর যদি আরজি ফেরত দেয়, তাহলে বাদীর এই জায়গায় প্রতিকার হলো দুইটা। এক, সে উচ্চ আদালতে আপিল করতে পারে, অথবা এখতিয়ার সম্পন্ন আদালতে আরজি দাখিল করতে পারে। তাহলে আর পড়লাম না। তাহলে 7 আদেশের 10 বিধি একটা আপিলযোগ্য আদেশ। আপিল করবে কে? বাদী। কথা শেষ। আর 7 আদেশের 10 বিধিতে কিসের বিরুদ্ধে আপিল করে? আরজি ফেরত। আরজি ফেরত আছে রিটার্ন অফ প্লেট। 8 আদেশের 10 আছে না ভাই? অনলাইনে যারা আছেন তারাও 8 আদেশের 10-এর পাশে 2 লেখেন। 8 আদেশের 10-এর পাশে কি লিখবেন? 2। 8 আদেশের 10 বিধির অধীন বিবাদীর বিরুদ্ধে রায় ঘোষণা করে প্রদত্ত কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। অ্যাকচুয়ালি এই জায়গায় একটু ব্র্যাকেটে লেখেন, উভয় পক্ষ আপিল করে। 8 আদেশের 10-এ আপিল করে কে? উভয় পক্ষ। আমি এটা পড়তেছি না, বাট আমি একটু আপনাদের ব্যাখ্যা দিয়ে যাই। সেটা হলো যে 8 আদেশের 9 বলছে সাবসিকুয়েন্ট প্লিডিংস বা এডিশনাল রিটেন স্টেটমেন্ট। আদালত বাদী অথবা বিবাদীর কাছে অতিরিক্ত লিখিত জবাব চাইতে পারে। আরো একটু ব্যাখ্যা দিই, সাধারণত লিখিত জবাব দেয় হচ্ছে বিবাদী, কিন্তু অতিরিক্ত লিখিত জবাব বাদীর কাছেও চাইতে পারে, বিবাদীর কাছেও চাইতে পারে। 8 আদেশের কত বিধিতে? 9 বিধিতে। এবং যদি সে অতিরিক্ত লিখিত জবাব দিতে ব্যর্থ হয়, তাহলে তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে 8 আদেশের 10 বিধিতে। তাহলে 8 আদেশের 10 বিধি একটা, এর বিরুদ্ধে যার বিরুদ্ধে রায় ঘোষণা করবে তার প্রতিকার হচ্ছে কি? আপিল। তাহলে 7-এর 10 হলো আরজি ফেরত, 8-এর 10 হলো অতিরিক্ত লিখিত জবাব দিতে ব্যর্থ হইলে রায় ঘোষণা করে সেটার বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। ঠিক আছে। 9-এর 9 আছে, এর পাশে 3 লেখেন। 9-এর 9 লিখছেন? 9-এর 9-তে কি আছে আমি মনে করাই দিই। যে 9-এর 8-এ আছে শুনানির দিন বিবাদী আসছে, বাদী আসে নাই। শুনানির দিন বিবাদী আসছে, বাদী আসে নাই, তখন আদালত মামলা যদি খারিজ করে দেয়, তাহলে বাদী প্রতিকার 9 আদেশের 9 আর 9 আদেশের 9 কম। তো 9 আদেশের 9-তে যে আবেদনটা করছে সে কারণ দর্শাচ্ছে, ইওর অনার, যে আমি রুবেল, আমি ঢাকা ডাক্তার দেখাইতে গিয়েছিলাম, কিন্তু আদালত রুবেলের ব্যাখ্যায় সন্তুষ্ট হয় নাই। আদালত খারিজ রোধের আবেদন 9 আদেশের 9-এর আবেদন নামঞ্জুর করে দিছে। মানে 9 আদেশের 9-এর আবেদন যদি নামঞ্জুর হয় তাহলে হলো আপিল। আর 9 আদেশের 9-এর আবেদন যদি মঞ্জুর হয় তাহলে তো অপরপক্ষ করবে কি? রিভিশন। তাহলে 9 আদেশের 9 কি কিন্তু আপিলযোগ্য আদেশ শুধু না, আরো ব্যাখ্যা যদি দেয়, 9 আদেশের 9-এর আবেদনটা যদি কি হয়? না মঞ্জুর হয়, তাহলে আপিলযোগ্য। মঞ্জুর হলে কিন্তু আপিলযোগ্য না। তাহলে 9 আদেশের 9-এর আপিলটা কে করতেছে? বাদী। কে করতেছে? বাদী। আমরা চলে আসি 9 আদেশের 13, পাশে লেখেন 4। 9 আদেশের 13 পাশে কি লিখবেন? 4। 9 আদেশের 13-র কাহিনী একটু মনে করাই দিই। একতরফা ডিক্রি দেয় 9 আদেশের 6 বিধিতে। শুনানির দিন বাদী আসছে, বিবাদী আসে নাই। আদালত দেখবে যে বিবাদী বরাবর ঠিকঠাক ভাবে সমন গেছে কিনা। আদালত যদি দেখে যে বিবাদী বরাবর সব কিছু ঠিকঠাক ভাবে গেছে, সেই অবহেলা কইরা আসে নাই, তাহলে তার বিরুদ্ধে কি দিবে? একতরফা ডিক্রি দিবে। আর একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার ছিল বিবাদীর 4টা। 93(2) ধারায় আপিল করতে পারে। 9 দেশের 13 বিধিতে একতরফা ডিক্রি রদের আবেদন করতে পারে। 13-তে তার টাকা পয়সা লাগবে না বা সাফিসিয়েন্ট কজ দেখাইতে হবে। 13-র আবেদনটা যদি নামঞ্জুর হয়, 13-তে সে বললো যে ওর না, আমি রুবেল, আমি অসুস্থতার কারণে আসতে পারি না, এই কারণে আমার একতরফা ডিক্রি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আদালত সন্তুষ্ট হয় নাই, আদালত নামঞ্জুর করে দিয়েছে রদের আবেদন। তাহলে এই 9 আদেশের 13-র আবেদন যদি নামঞ্জুর হয়, তাহলেও বিবাদীর প্রতিকার কি? আপিল। তাহলে 9 আদেশের 13-তে আপিলটা করতেছে কে? বিবাদী। আর যত 13 ক আছে, 9 ক আছে, সব মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক কি? রিভিশন। সঞ্চিতা, প্রশ্ন করতে হবে।
চুপ করে বসলে হবে না। আচ্ছা, তাহলে আমরা 4টা আপিলযোগ্য আদেশ পেলাম ভাই। 5 নম্বরে 10-4, 10-4, 5 নাম্বার, এই জায়গা লাগবেন উভয় পক্ষ, উভয় পক্ষ। আমি একটু ব্যাখ্যা দিই। 10-4 কি আছে? মামলার প্রথম শুনানিতে জবানবন্দি গ্রহণ, এটা আছে 10 আদেশ। আর মামলার প্রথম শুনানিতে রায় ঘোষণা, এটা আছে 15 আদেশ। মনে রাখেন, মামলার প্রথম শুনানিতে জবানবন্দি গ্রহণ কত? 10 আদেশ। আর মামলার প্রথম শুনানিতে রায় ঘোষণা কত আদেশ? 15 আদেশ। এখন ধরেন অনেক সময় পক্ষগণ সরাসরি হাজির হয় নাই, আইনজীবী মারফত হাজির হয়েছে। তো জবানবন্দি গ্রহণের সময় তো পক্ষ যেহেতু নাই, পক্ষের আইনজীবীরে আদালত একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, বাট আইনজীবী ওই প্রশ্নের উত্তর দিতে পারে নাই বা দেয় নাই। বুঝছেন? পারে নাই বা দেয় নাই, তখন আদালত বলবে যে ঠিক আছে, পক্ষরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হোক। পক্ষ যেন আগামী তারিখ হাজির থাকে, কিন্তু আগামী তারিখ দেখা গেল পক্ষ হাজির হয় নাই, তাহলে যে পক্ষ হাজির হয় নাই, বাদী যদি না হাজির হয়, বাদীর বিরুদ্ধে রায় ঘোষণা করবে। বিবাদী যদি হাজির না হয়, বিবাদীর বিরুদ্ধে রায় ঘোষণা করবে 10 আদেশের 4 বিধিতে। তাহলে 10 আদেশের 4 বিধিতে যার বিরুদ্ধে রায় ঘোষণা করবে তার প্রতিকারস্থে কি? বুঝতেন? তাহলে 10-4 আপিল করে কে? উভয়। আচ্ছা, 11 আদেশের 21-এর পাশে 6 লেখেন। 11 আদেশের 21 এর বাম পাশে লেখেন 6 নাম্বার। এখানেও আপিল করে উভয় পক্ষ। ওই যে বাম সিরিয়াল 6 নাম্বার। জি, 11 আদেশের 21 বিধি, এটাও আমরা পড়ছি। আমরা ডিসকভারি এন্ড ইনস্পেকশনের ক্ষেত্রে যখন বিচার্য বিষয় গঠন হয়ে যায়, তখন মামলার এক পক্ষ আর এক পক্ষের কাছে প্রশ্ন জানতে চাইতে পারে, দলিল দেখতে চাইতে পারে। আদালত যারে প্রশ্ন দিতে বললো বা দলিল দেখাইতে বললো, সে দেখাইলো না, তখন বাদী হইলে বাদীর মামলা খারিজ, বিবাদী হইলে তার মানে আত্মপক্ষ সমর্থনের অধিকার হরণ করা হবে। তাহলে এটা 11 আদেশের 21 বিধিতে যার যেই ক্ষতিগ্রস্ত হোক না কেন, সে আপিল করবে 11 আদেশের 21 বিধিতে। তাহলে এখানেও আপিল করে কয়জন? 2জন, উভয় পক্ষই। 16 আদেশের 10-এর, এটা হবে 7 নাম্বার লেখেন। 16 আদেশের 10, বাম পাশে 7 লেখেন। এই জায়গায় উভয় পক্ষ। 16 আদেশে আসলে আছে কি? 16 আদেশে আছে হলো সাক্ষীর প্রতি সমন। সাক্ষীর প্রতি সমন, সাক্ষীরে সমন দিছে, সে আসে নাই, তখন তারে গ্রেফতার করতে পারে, তার সম্পত্তি ক্রোক করতে পারে, তারে 500 টাকা জরিমানা করতে পারে। 12তে যা লেখা আছে সেই অনুযায়ী আদেশটা দেয়, বা আদেশটা দেয় 16 আদেশের 10 বিধিতে। তো যাই আদেশটা দেখ না কেন, এই ক্ষেত্রে যে যে পক্ষের সাক্ষী আসে নাই, তার বিরুদ্ধে তো আদেশটা যাবে। তাহলে 16 আদেশের 10 বিধি তো আপিল করতেছে ওই পক্ষ। ঠিক আছে? 16 আদেশের 20-এর পাশে 8 লেখেন। লেখছেন? আচ্ছা, 16 আদেশের 20-এর পাশে যদি আপনি 8 লেখেন, এটা হলো যে সমন দিছে, সমন একসেপ্ট করছে সাক্ষী, বাট হাজির হওয়ার পরে এখন আর সাক্ষ্য দিতে চাইতেছে না। বাদী সাক্ষী না চাইলে বাদীর বিরুদ্ধে রায় ঘোষণা করবে, বিবাদী সাক্ষী না চাইলে বিবাদীর বিরুদ্ধে রায় ঘোষণা করবে। তাহলে 16 আদেশের 20-এও আপিল করতেছে কারা? উভয় পক্ষ। হ্যাঁ বলেন। হুম হুম। জি জি জি। রায় ঘোষণা করবে, যে পক্ষের সাক্ষী সাক্ষ্য দিতে যাচ্ছে না তার বিরুদ্ধে রায়, ওই পক্ষের বিরুদ্ধে। সাক্ষীর হচ্ছে না বলতে যে না, তার মামলায় হেরে যাচ্ছে, তার পক্ষ মামলা হেরে যাচ্ছে। বুঝতে পারছেন? জি। কিন্তু সে আসে নাই, আসে নাই। ষোলো আদেশের 16 আদেশের 10, আচ্ছা শুনেন, আমাদের দণ্ডবিধির 172 আর 174 ধারার মধ্যে যে পার্থক্য বলা যেতে পারে। আচ্ছা, দণ্ডবিধি বাদ থাকে, আগে এখানেই বুঝাই। সেটা হলো যে সাক্ষীরে আরিফ সাহেবরে সমন দিল, আরিফ সাহেব আসে নাই, পলাইছে, কোর্টেই আসে নাই। তাহলে ওনারে হয় ওনারে গ্রেফতারের নির্দেশ দিবে 16 আদেশের 10-এ,
অথবা জরিমানা করবে 500 টাকা, সম্পত্তি ক্রোক করবে বা দেওয়ানি কারাগারে পাঠাবে। আর সাক্ষীর সমন দিছে আরিফ সাহেব কোর্টে আসছে, আসার পর এখন ওনার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে উনি যে পক্ষের সাক্ষী তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে। এই যে দেখেন আপনারা, তো 16 আদেশের 20-এও আপিল করতে পারে কে? উভয়। এই যে আমি একটু পড়ি, দেখেন যে 16 আদেশের 20 বিধির অধীন কোনো পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করে প্রদত্ত কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে আদালত কোনো পক্ষকে সাক্ষ্য দিতে বললে, যদি উক্ত পক্ষ সাক্ষ্য দিতেই জানলেন কেন অস্বীকার করে, তবে আদালত তার বিরুদ্ধে রায় ঘোষণা পূর্বক আদেশ দিতে পারে, আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করা যায়। তার মানে এখানেও 16 আদেশের 10 বলেন 20 বলেন আপিল করতেছে কে? উভয় পক্ষ। আচ্ছা, 21 আদেশের 34 এটার পাশে 9 নাম্বার লেখেন। 21 আদেশের 34 লেখছেন 9। আচ্ছা, সিরিয়ালি যেন আবার 9-10 লিখে দেন না, একটু ধৈর্য ধরেন, যে স্যার যেহেতু বলতেছে আমি আগের লিখে যাই, তাহলে কিন্তু আবার কাটা লাগবে না। দেখেন 21 আদেশের 34 এটা আমরা 21 আদেশে যখন আমরা পড়ছি বিস্তারিত, এটা আমরা পড়ি নাই, বুঝতে পারছেন? তো সমস্যা নাই, না পড়লে সমস্যা নাই। দলিল সম্পাদন বা হস্তান্তরযোগ্য দলিল অনুমোদনের নিমিত্তে ডিক্রি দিলে তার বিরুদ্ধে আপিল করা যায়। এই জায়গা ব্র্যাকেটে লিখে রাখেন দায়ী, যা আমরা পড়ি নাই তা এই জায়গা পড়া লাগবে না, জাস্ট এমনি মনে রাখার তাগিদে যে 9 নাম্বার আদেশটা হলো এই জায়গা কি 21 আদেশের 34 বিধি। কিছু লেখা লাগবে না, আপনার লেখা আছে, আপনি খালি দেখেন। দেখেন 51 আদেশের 57 এর আগে 10 লেখছেন নাকি কেউ? 51 আদেশের 57 কিন্তু এর আগে 10 লেখার দরকার নাই, কারণ ও তো মানে 21 আদেশের 57 বিধি। জি, তো 21 আদেশের 57 বিধি এইটা আমাদের দেওয়ানি কার্যবিধিতে নাই। এটা ওই ভারত, ওই যে আমরা যদি একটা 23 আছে পাশে, দেখছেন ইনসার্টেড বাই দ্য ক্যালকাটা হাইকোর্ট বাই নোটিফিকেশন নং 3516G ডেটেড 3/2/1933। তাহলে এই ভারতীয় দেওয়ানি কার্যবিধি অনুসারে 21 আদেশের 57 বিধি আপিলযোগ্য আদেশ, কিন্তু আমাদের দেশে কিন্তু আপিলযোগ্য আদেশ না। ওকে, আমরা 21 আদেশের 60 আছে না, এর বাম পাশে লেখেন 10। 21 আদেশের 60 আছে না, এর বাম পাশে কি লিখবেন? 10। ক্রোক হতে সম্পত্তি রেহাই দেওয়ার আদেশ দিলে তার বিরুদ্ধে আপিল করা যায়। এটা হলো আপনি যখন জারিকারক আদালতে দায়িকের সম্পত্তি ক্রোকের আবেদন করছেন, বাট আদালত বলছে যে কিছু কিছু সম্পত্তি ক্রোক হতে রেহাই দিচ্ছে, যে এই সম্পত্তি ক্রোক করার দরকার নাই, তাহলে তার বিরুদ্ধে আপিল করা যাবে। এটা বলছে 21 আদেশের 60 বিধি। সাধারণত আমরা যখন 21 আদেশ পড়ছিলাম তখন 60 বিধিটা আমরা পড়ি নাই, বাট এটা না পড়লেও সমস্যা নাই। তাহলে আমরা একটা আমাদের না পড়া পাইলাম, সেটা হলো 21 আদেশের 34। দুই নাম্বারটা হলো 21 আদেশের কত? 60। 21 আদেশের 61 বিধি আছে না, ওই যে যে সংক্ষুব্ধ সে সাধারণত ডিগ্রিদারি করে। এটা এত এত পুঙ্খানুপুঙ্খভাবে জানার দরকার নাই, যেগুলো বলি ওইগুলো জানা রাখেন। দেখেন 21 আদেশের 61 বিধি এর পাশে 11 লেখেন, লেখছেন প্রকৃত সম্পত্তিতে দাবি অনুমোদন না করে প্রদত্ত আদেশ। এটা পড়ারও দরকার নাই, আমরা যেহেতু আলাদাভাবে পড়ি নাই, এটা জাস্ট 11 নাম্বার, এতটুকু মনে রাখলেই চলবে। তো 21 আদেশের 72 এবং 92 এটার পাশে 12 লেখেন। 21 আদেশের 72 আর 92। মাহবুব সাহেব লিখতেছেন না ঘুমাচ্ছেন? কোনটা? সবই তো জি বলেন। দেখেন 21 আদেশের 72 এবং 92 এটা কিন্তু আমরা পড়ছি। 92 আমরা পড়ছি, মনে আছে? ওই যে ভাই নিলাম রদের আবেদন করছে 90 আর 89-তে, এবং আদেশটা দেয় কততে? 92-তে। দেখেন 21 আদেশের 72 এবং 92 বিধির অধীন ডিক্রি জারিতে বিক্রয় বাতিল করার আদেশ বা বিক্রয় বাতিলের আবেদন প্রত্যাখ্যান করার আদেশ, এই আপিলটা করবে হলো দায়িক। এখানে লিখে রাখেন দায়িক বা জাজমেন্ট ডেটর। 22 আদেশের 9 বিধি, 22 আদেশের 9 বিধি বাম পাশে লেখেন 13। 22 আদেশের 9 বিধি বাম পাশে কত লিখবেন? 13। এটা আপিল করে উভয় পক্ষ। ওই যে আমি একটু মনে করাই দিই যে যদি কোনো কারণে মামলা অ্যাবেট হয়, পক্ষগণ মারা যাওয়ার কারণে, দেউলিয়াতের কারণে, ওই যে কায়েম ও কাম করে 22 আদেশের 3, 22 আদেশের 4, মনে আছে? কোন পক্ষ মারা যাওয়ার পর 90 দিনের মধ্যে পক্ষভুক্তি করার
আবেদন করতে হয়, এবং আবেদন যদি কেউ না করতে পারে তার মামলা অ্যাবেট হয়ে যায়। তখন প্রতিকার আসিল 22 আদেশের 9 আর 22 আদেশের 9 আপনাদের মনে আছে কিনা যে 22 আদেশের 9 আবেদন যদি না মঞ্জুর হয় তাহলেই কিন্তু আপিল। 9 আবেদন কি হয়? না মঞ্জুর। তাহলে এটা বাদী বিবাদী উভয়। এবং এই আবেদনটা কতদিনের মধ্যে করে মিতা? 60 দিন। ধন্যবাদ। না, এটা এটা তো ওই পক্ষভুক্তির আবেদন করতেছে 90 দিন, কিন্তু 22 আদেশের 9 ওই 90 দিনের মধ্যে যখন সে আবেদনটা করতে পারে নাই তখনই তো বাতিল হচ্ছে। তখন 22 আদেশের 9 আবেদনটা করে 60 দিনের মধ্যে। আর ওই আবেদনটা যদি না হয় তাহলে হচ্ছে আপিল। জি জি, বোঝেন নাই? 90 দিনের মধ্যে না করতে পারলে পরে আবার 60 দিন। হুম, এটা তো রদ। 22 আদেশের 9 তো মানে বাতিল আদেশ, বাতিলের আবেদন। বাতিলের আচ্ছা, 22 আদেশের 10 বিধি, এটা পাশে 14 লেখেন। 22 আদেশের 10 বিধি, 22 আদেশের 10 বিধির অনুমতি দিতে অস্বীকার করলে, এতটুকু জানলেই হবে। তো এটা 14। 23 আদেশের 3 বিধি, পাশে 15 লেখেন। লিখছেন? এই বিস্কুটটা খাইয়ে জিমেন পরে। 23 আদেশের 3 বিধি পাশে কত লিখবেন? 15। তো এটা আমি একটু মনে করাই দেই যে উভয় পক্ষ রাজি, আদালতও রাজি, স্থলে ডিক্রি দিয়ে দিল, তার বিরুদ্ধে আপিলও করা যায় না, রিভিউ করা যায় না, করা যায় কি? রিভিশন। উভয় পক্ষ রাজি, আদালত রাজি না, এবং ডিক্রি দিতে অস্বীকৃতি জানাইছে, তাহলে সেইটার বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। তো এখানে একটা জিনিস দেখেন যে 23 আদেশের 3 বিধির অধীন আদালত পক্ষগণের মধ্যে আইনসম্মত চুক্তি বা আপোষ বা সন্তোষ সাধন লিপিবদ্ধ করে, এই লাইনটা কেটে না, লিপিবদ্ধ করে জাস্ট থাকবে এইভাবে, লিপিবদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে কোনো আদেশ প্রদান করলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, পান নাই? আচ্ছা, 25 আদেশের 2 বিধি আছে না, এর পাশে 16 লেখেন, বাম পাশে 16। 25 আদেশের 2 বিধির বাম পাশে কি লিখবেন? 16। আমরা 2 দিন আগে, 1 দিন আগে বা 2 দিন আগে পড়ছিলাম যে আপিলকারী যদি বিদেশে থাকে এবং দেশে তার যদি কোনো স্থাবর সম্পত্তি না থাকে তাহলে আপিল খারিজ করতে পারে, 41 আদেশের 10 বিধি। আর মূল মামলার ক্ষেত্রে কত? 25 আদেশ। এই যে সেই 25 আদেশ, যে দেখেন, 25 আদেশের 2 বিধির অধীন মকদ্দমা খারিজ আদেশের বাতিলের আবেদন প্রত্যাখ্যান করা হলে তার বিরুদ্ধে আপিল করা যায়। আদালত মকদ্দমার খরচের জন্য বাদীকে জামানত দিতে বললে, বাদীরে বললো যে বাদী তোমার যেহেতু এই জায়গায় সম্পত্তি নাই তুমি জামানত দাও। বাদী যদি জামানত দিতে না পারে আদালত মকদ্দমাটি খারিজের আদেশ দিতে পারে। বাদী জামানত দিতে ব্যর্থ হয়েছে, মামলা কি করে দিবে? খারিজ। বাদী এই খারিজের আদেশ বাতিলের জন্য আবেদন করলে আদালত যদি তা কি করে? নামঞ্জুর করে, তাহলে বাদী এই নাকচ আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। তাহলে 25-এর 2-এও আপিল করতেছে কে? বাদী। 25-এর 2-এ আপিল বাদী কেন করতেছে? বাদীরে আদালত বললো যে বাদী তোমার দেশে কোনো সহায় সম্পত্তি নাই, তুমি জামানত দাও। বাদী জামানত দিতে ব্যর্থ হয়েছে, তার মামলা কি করে দিছে? খারিজ করে দিছে। সে খারিজ রদের আবেদন করছে 25 আদেশের 2-এ, এবং তার সেই আবেদনটা নামঞ্জুর হয়েছে, তাই নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে সে করতেছে কি? আপিল। বুঝছেন? তো লাইন কেটে যাচ্ছে, আবার যোগদান করেন। 34 আদেশের 2, 4, 7, 34 আদেশের 2, 4, 7-এর পাশে লেখেন 17। 34 আদেশের 2, 4, 7, 17 লেখছেন সুমন সেন। 34 আদেশ হলো বন্ধক রিলেটেড মামলা। 34 আদেশের 2 আমরা মূল আইন পড়ার সময় 34 আদেশ পড়ি নাই। তো দেখেন, 34 আদেশের 2, 4, 7 বিধি অনুসারে বন্ধকি টাকা পরিশোধের সময়সীমা বর্ধিত করা, অগ্রাহ্য করা কোনো আদেশ। বন্ধকি শব্দটা বললেন না, পড়ার দরকারও নাই। যদি কখনো বলে যে বন্ধক রিলেটেড কোনো আদেশ জিজ্ঞেস করছে, কত আদেশ? 34 আদেশ, এইটুক জানলেই হবে। 18 নম্বর 35 আদেশের 3, 4, 6 এর পাশে 18 লেখেন। 35 আদেশ আমরা বিস্তারিত পড়ি নাই, বাট একেবারে পড়ি নাই এটা সত্য না। 35 আদেশে পড়ছি ইন্টারপ্লিডার সুট, মনে আছে? স্বার্থবিহীন মামলা। তো স্বার্থবিহীন মামলা এর ধারা আছে কত ধারা? 88 ধারা। 35 আদেশের 3, 4, 6 বিধির অধীন গোল দিবেন স্বার্থবিহীন মকদ্দমায় কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। আচ্ছা, 38 আদেশের 2, 3, 6 পাশে 19 লেখেন।
38 আদেশের 2, 3, 6 পাশে কত লিখছেন দেখেন। 38 আদেশ আমরা খুব ভালোভাবে পড়ছি, এবং এই জায়গা 38 আদেশের 2 হলো আপনার জামানত দিতে বলে, আর 3 হলো নতুন করে জামানত দিতে বলে। এই দুইটাই ব্যর্থ হলে প্রতিকার আপিল। আর 38 আদেশের 6 হলো ক্রোকের আদেশ দেয়, প্রতিকার আপিল। আর 38 আদেশের 4-এ আটকের আদেশ দেয়, ওটাও আপিল, বাট ওটা হচ্ছে 104 দ্বারা রিভিশন। জি। তো এই জায়গায় 38 আদেশে আপিল করতেছে কে? বিবাদী। কে করতেছে বলেন? বিবাদী। এরপরে এখানে দেখেন যে 39 আদেশের 1, 2, 39 আদেশের 4, 39 আদেশের 10, এই তিনটারে ব্র্যাকেটে আটকান। এই তিনটা মিলে হচ্ছে 20 নাম্বার। 39 আদেশের 1, 2, 39 আদেশের 4, 39 আদেশের 10, এই সবগুলো মিলে কয় নাম্বার? 20 নাম্বার। পাইছেন? তো 39 আদেশ আমরা খুব ভালোভাবে পড়ছি। 39 আদেশের 1, 2-তে হলো, 1-এ হলো অস্থায়ী নিষেধাজ্ঞা, সম্পত্তির ক্ষেত্রে মঞ্জুর বা নামঞ্জুর যাই করুক না কেন আপিল। 39 আদেশের 2-এর 1 কে হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা ক্ষতি বা চুক্তিভঙ্গের ক্ষেত্রে। 39 আদেশের 4-এ অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিলের আবেদন করে বা পরিবর্তনে। আর 39 আদেশের 10-এ যেটা, যে কাউরে কোনো অস্থাবর সম্পত্তি দিতে বলছে, সে বলছে এই অস্থাবর সম্পত্তি আমার না, অমুকের, তাহলে আদালত বলবে যে অমুকেরটা অমুকরে ফেরত দাও, না আদালতে জমা রাখ। এটা এই 39 আদেশের 1, 2, 4, 10 এটা আপিল বাদী বিবাদী যে কেউ করতে পারে। আচ্ছা, 40 আদেশের 1 ও 4 বিধি, এর পাশে 21 লেখেন। 40 আদেশের 1 ও 4 বিধি পাশে কি লিখছেন? 21। তো 40 আদেশের 4 বিধিতে যেটা, এটা হচ্ছে আহ, ওই আপনার ওই রিসিভার নিয়োগ আছে 40 আদেশের 1, আর রিসিভার অপসারণ কত? 40 আদেশের 4। তো এটা আপিল যে কেউ করতে পারে। আপিল বাদীও করতে পারে, বিবাদীও করতে পারে, মানে যে সংক্ষুব্ধ মোদ্দা কথা সে আপিল করবে। আচ্ছা, 41 আদেশের 19 আর 21 বিধি 2 দিন আগেই পড়ছি, এর পাশে 22 লেখেন। 41 আদেশের 19 আর কত? 21। ওই যে আপিল খারিজ হইলে 19-এর আবেদন করে আপিল পুনঃগ্রহণের জন্য, ওইটা যদি নামঞ্জুর হয় তাহলে প্রতিকার হচ্ছে আপিল। আর আপিল যদি একতরফা শুনানি হয় তাহলে পুনঃ শুনানির আবেদন করে 41 আদেশের 21-এ। আর ওটা যদি নামঞ্জুর হয় তাহলে কি? আপিল। তাহলে 41 আদেশের 19-এ আপিলটা করে হলো আপিলকারী, আর 41 আদেশের 21-এ আপিলটা করা হচ্ছে প্রতিবাদী। বুঝতে পারছেন? আর 41 আদেশের 19 ক বা 21 ক, এটা মঞ্জুর হোক বা নামঞ্জুর হোক, প্রতিকার কি? রিভিশন। আচ্ছা, 41 আদেশের 23 বিধি আজকে পড়লাম, একটু আগে না? 41 আদেশের 23 বিধি রিমান্ড, এটা পাশে 23 লেখেন। 23-এ 23, এটা এটা যে সংক্ষুব্ধ হবে সে আপিল করবে কোন মামলায়, যে পুনর্বিচারে ফেরত পাঠানো। 45 আদেশের 6 বিধি পাশে 24 লেখেন। 45 আদেশের 6 বিধি পাশে কত? 24। 45 আদেশে হলো আপিল, আপিল বিভাগে আপিল। প্রত্যয়নপত্র প্রদানকর্তা অস্বীকার করলে হাইকোর্ট বিভাগ ব্যতীত অপর কোনো আদালত কর্তৃক প্রদত্ত আদেশ। যাই হোক, 47 আদেশের 4 এটা আসলে রিভিউ, এর পাশে 25 লেখেন। 47 আদেশের 4-এ কত লিখবেন? 25। 47 আদেশের 4 বিধির অধীন রিভিউ আবেদন গোল দিবেন। মঞ্জুর করে কোনো আদেশ দিলে তার বিরুদ্ধে আপিল করা যায়। এতদিন আমরা পাইছি না মঞ্জুর করলে আপিল, আর এই জায়গায় একটা ব্যতিক্রম আমরা সামনে পাবানি, যে রিভিউ আবেদন যদি মঞ্জুর করে তাহলে কি? আপিল। আর না মঞ্জুর করলে রিভিশন। এই যে দেখেন 25টা মিলে গেছে, বুঝছে না? আচ্ছা, আমরা কিন্তু অ্যাকচুয়ালি আপনার সবই একসময় 7-এর 10, 8-এর 10, 10-এর 4, 9-এর 9, 9-এর 13, 11-এর 21, 16-এর 10, 16-এর 20, 21-এর 34, 21-এর 60, 21-এর 61, 21-এর 72, 21-এর 92, 22-এর 9, 25-এর 2, তারপরে ওই যে আপনার আছে 34-এর 2, 4, 7, 35-এর আছে কয়েকটা, তারপরে 38-এর 2, 3, 6, তারপর আছে 39-এর 1, 2, 4, 10, 41-এর আছে 19, 21, 39-এর 1, 2, 4, 10, 41-এর আছে 19, 21, আর একটা হচ্ছে আপনার 23, 45-এর আছে 6, আর আছে 47-এর 4। না, এখন সব করা পড়ার প্রাথমিকভাবে আপনার দায়িত্ব হচ্ছে
যে আমরা যতগুলো আমরা এর পড়ার মধ্যে যা পাইছি সেগুলো হচ্ছে আপনার মেইন। বুঝতে পারছেন? যা আমরা একেবারে পড়ি নাই তা আমাকে দরকার নাই, কিন্তু আপনি যখন এই জিনিসটা বারবার পড়বেন, আমি আপনাদের বলি আমি এই জিনিসগুলো কখনো মুখস্থ করার পারপাজে মুখস্থ করি নাই। মানে এই 25টা আদেশ আমি কোনোদিন সময় নিয়ে এমন ভাবে পড়ি নাই যে আমার মুখস্থ করতেই হবে। তাহলে আমি এই যে আপনাদের যা বললাম তো না দেখে বলছি, তাহলে এটা আমার মুখস্থ হয়েছে কেন নাই? করতে করতে বারবার দেখতে দেখতে। বুঝতে পারছেন? এবং আপনি যখন এইভাবে আপনার মনে থাকবে তাহলে এই জিনিসটার জীবনে আপনি কি বলবেন না, ঘুমের ঝুলে যখন বিড়বিড় করবেন দেখবেন যে এই জিনিস বেরোচ্ছে। দেখেন, যাই হোক, না ভুলবেন না। ভুল যারা যারা ভুলেন তারা তারা সঠিক প্রসেসের মধ্যে আছেন, আর যে একবার পরে মনে রাখে সে সঠিক প্রসেসের মধ্যে নাই। বলা আবার মনে করলে সেটা দেখেন, সঠিক। এই যে মিতা, আপনার বারবার পড়ার সুফল কি জানেন? আমরা যখন আইন পাঠ বইটা প্রথমবার পড়বো তখন আপনার অনেক সময় লাগতেছে, যখন আপনি দ্বিতীয়বার দেখবেন দেখবেন যে আপনার সময়টা অর্ধেক কমে আসতেছে। এরপর আপনি যখন পড়তে পড়তে একটা জিনিস ভুলে গেছেন, মাত্র 1-2 বার চোখ বুলাবেন দেখবেন কি ওই জিনিসটা আপনার মাথায় কি গেঁথে গেছে। এটা হচ্ছে বারবার পড়ার উপকারিতা। আচ্ছা, তো আপনাদের তো টেনশনের কোনো দরকার নাই, আপনারা হলো জাস্ট দেখে যান, পড়াটার উপভোগ করেন। বিগত বছরের প্রশ্নে আসি। দেওয়ানি মামলায় রিভিউ দরখাস্ত মঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিউ যদি মঞ্জুর করে প্রতিকার হচ্ছে আপিল। এবং আমরা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানি। অনেকের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই আদেশের বিরুদ্ধে আপিলে কি বললে, বলবে কি আপিল। বাট আদেশের বিরুদ্ধে আপিলে কি বলে ভাই? মিসেলিনিয়াস আপিল বা বিবিধ আপিল। আর ডিক্রির বিরুদ্ধে আপিলে বলে শুধু আপিল। দেখেন 2 নাম্বার, দেখেন যে দেওয়ানি মামলায় আদেশের বিরুদ্ধে আপিল দেওয়ানি কার্যবিধির কত দাঁড়ায়? কত দাঁড়ায়? 104 দাঁড়ায়। তারপরে দেখেন এই যে এই প্রশ্ন আসছিল রাত্রেবেলা, এই 11 জিএস পরীক্ষার আগের রাত্রে, প্রিলিমিনারি পরীক্ষার আগের রাত্রে কেন যেন মনে হইলো যে এই 43 আদেশে যে করে আদেশ আছে এটা তো পরীক্ষার প্রশ্ন আসলেও আসতে পারে। তখন একটু সময় নিয়ে এটা গুনলাম, গুনে মনে হলো যে 25টাই তো আছে। পরের দিন পরীক্ষার হলে যায় দেখি এই যে 43 আদেশে কয়টা আদেশ আছে। এই যে দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর এত আপিলযোগ্য আদেশের তালিকায় মোট কয়টি আদেশের সংখ্যা আছে? কয়টা? 25টা। আর আপনি যদি আইন পাটের ওই ছক মিলান তাহলে কিন্তু 30টা হয়ে যাবে না, যদি আপনি আপনার নাম্বারিং না করে দিই। দেখেন, দেখেন দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর অর্ডার, আপনি যদি জানা থাকে, দেখেন এই প্রশ্নটা যে অর্ডার 11 রুল 21 অনুসারে আদালত কোনো আদেশ প্রচার করলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? তাহলে এটা আমি পড়ার সাথে সাথে জানতেছি 43 আদেশের এক বিধি অনুসারে কি আপিল? বিবিধ আপিল। যদি কোথাও ধরেন অপশন আছে 43 আদেশের এক বিধি অনুসারে আপিল, 43 আদেশের এক বিধি অনুসারে বিবিধ আপিল, কোনটা হবে উত্তর? বিবিধ। তো তারপরে দেখেন 5 নম্বর প্রশ্নটা দেখেন যে দেওয়ানি কার্যবিধির কোন বিধানে আপিলযোগ্য আদেশগুলোর তালিকা আছে? কোন বিধানে? 43 আদেশের কত বিধি? এক বিধি। 6 নম্বরটা দেখেন সহকারী জজ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? আপনারা জানেন সবচেয়ে মজার আদেশ হচ্ছে 39 আদেশ। এই জায়গায় মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক আমার 4টা বিধি আপিলযোগ্য আদেশ 1, 2, 4, 10। 1, 2, 4, 10। তাহলে এই জায়গায় প্রতিকার কি? আপিল। 7 নম্বর দেখেন দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর অর্ডার 21-এর 92 বিধি অনুসারে প্রদত্ত সেটিং এ সাইট, এ বিধিকা সেটিং এ সাইট মানে কি? সেটা সাইট মানে কি? মানে কর্তন করা, কর্তন করা বা বাতিল করা। কি করা? স্ট্রাইক আউট মানে হলো কর্তন, আর সেট সাইড মানে কি? বাতিল করা। জি, সেট সাইড অর রিফিউজিং। রিফিউজ মানে কি? ধরেন গ্রহণ করে নাই। টু সেট সাইড এ সেল, যদি বিক্রয় বাতিল করে অথবা বাতিল করতে যদি সে অগ্রাহ্য করে এরকম কোন আদেশ দেয় 92 বিধিতে, আমরা জানি 21 আদেশের 92 বিধি মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক এটা কি আদেশ? আপিলযোগ্য আদেশ। তো এখানে মোটামুটি যা যা আছে এগুলা প্রশ্ন সবই গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন। তো এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো রেফারেন্স। রেফারেন্সের জন্য আমি আপনাদের আলাদা একটা কাগজ দিব। এখন আবার পড়াবেন? জি,
কি রাত্রি কত বলবেন? দেখেন এই 25 নম্বর প্রশ্নটা দেখেন, দেওয়ানি কার্যবিধির অধীন নিম্নলিখিত কোন আদালতের রেফারেন্স এখতিয়ার আছে? হাইকোর্ট। হাইকোর্ট বিভাগ। এর পাশে একটু লেখেন ধারা 113 আদেশ 46। ধারা 113, 25 নম্বর প্রশ্ন, ধারা 113 আদেশ 46 রেফারেন্স। শুনেন, ধারা 113 আদেশ 46 রেফারেন্সের জন্য আলাদা একটা কাগজ পাবেন, দিব, বাট রেফারেন্সটা আসলে কি সেটা আগে একটু বোঝা দরকার। রেফারেন্স হলো যে যখন বিচারিক আদালতে কোনো আইনের জটিল প্রশ্নের উদ্ভব হয়, ধরেন বিচারিক আদালতের একটা জটিল প্রশ্নের উদ্ভব হয়েছে, উনি ওই জিনিসটার কোনো কুল কিনারা পাইছে না, তখন উনি একটা অভিমত গ্রহণের জন্য হাইকোর্ট বিভাগে পাঠায়, এটা হলো রেফারেন্স। ধরেন একজন ডাক্তার যখন গেলেন দেখাইছেন, উনি কিছু বুঝতে পারতেছে না, তখন উনি ওনার সিনিয়রের কাছে পাঠাই যে আপনি একটু স্যারের কাছে একটু দেখে আসেন, স্যার কি বলে, স্পেশালিস্ট। তো এরকম আমাদের বিচারিক আদালতে যদি কোনো এমন কোনো প্রশ্নের উদ্ভব হয়, এছাড়া দেখা গেল ওই মামলাটা হলো আপিল অযোগ্য মামলা, তাহলে বিচারিক আদালত এই রেফারেন্স বা অভিমত গ্রহণের জন্য পাঠায় সরাসরি কার কাছে? হাইকোর্ট বিভাগে। তো রেফারেন্স থেকে কখনোই প্রশ্ন আসে নাই, আসার কথা ছিল, আপনাদের এবার ইনশাল্লাহ আসবে। তো আমাদের দেওয়ানি কার্যবিধিতে আপিল এখতিয়ার আছে দুইটা আদালতের, জেলা জজ হাইকোর্ট বিভাগ। রিভিশন এখতিয়ার আছে দুইটা আদালত, জেলা জজ হাইকোর্ট বিভাগ। রিভিউ এখতিয়ার আছে সকল দেওয়ানি আদালতের। কিন্তু রেফারেন্স বা রেফারেন্স এখতিয়ার আছে কার? হাইকোর্ট বিভাগ। কত ধারায়, কত কত আদেশে? 113 ধারা, আদেশ হচ্ছে কত? 46। কোন ধরনের মামলায়? আপিল অযোগ্য। দেখেন তো পরের প্রশ্নটা দেখেন যে লিখিত কোন বিষয়ে নিম্ন আদালত কোন বিষয় হাইকোর্ট বিভাগকে রেফারেন্সে পাঠাইতে পারে? এই যে দেখেন ক ও খ আইনগত প্রশ্নে প্রথা, আর একটা হলো প্রথা যার আইনগত ভিত্তি আছে। ব্যাখ্যাটা দেখেন, যে সকল মকদ্দমা বা আপিলের ডিক্রির, গোল দিবেন আপিল যোগ্য না, আপিল যোগ্য না, এটা একটু গোল দেন, পাইছেন? আছে, বইটা আছে। আপিল যোগ্য না সেই সকল মকদ্দমা বা আপিলের শুনানির সময় বা পূর্বে এমন ডিগ্রি বলবৎ করার সময় কোন আইনগত প্রশ্ন বা আইনের ভিত্তি আছে এমন প্রথার প্রশ্নে হাইকোর্ট বিভাগের মতামতের জন্য বিষয়টি হাইকোর্ট বিভাগের নিকট পাঠানো যায়। তাহলে রেফারেন্সে কিন্তু অ্যাকচুয়ালি পাঠাচ্ছে আদালত স্বপ্রণোদিত হইয়া, বা কোনো পক্ষের আবেদনের ভিত্তিতেও পাঠায়, যে জিনিসটা বিচারিক আদালত মানে বুঝতে পারতেছে না, উনি নিষ্পত্তি করতে পারতেছে না, সেটা পরামর্শ বা অভিমতের জন্য পাঠায় কার কাছে? কত কার কাছে পাঠায়? হাইকোর্ট। আমাদের হাইকোর্ট বিভাগের আমাদের এই যে যে বর্তমান যে সরকার আছে, এটা কি সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। এখন আমাদের যখন 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা চলে গেলেন, এই সরকার গঠন হলো, এখন এই সরকার বৈধ কিনা এমন প্রশ্ন দেখা দিছিল। আমাদের বাংলাদেশ সংবিধানের 106 নং অনুচ্ছেদে আপিল বিভাগের উপদেষ্টামূলক এখতিয়ার আছে। মানে আপিল বিভাগ কোনো বিষয়ে যখন রাষ্ট্রপতি বা অন্য কোনো কেউ, রাষ্ট্রপতি যখন আপিল বিভাগের কাছে পাঠায় যে রাষ্ট্রপতি ওই বিষয়টা বুঝতে পারতেছে না, তখন আপিল বিভাগের কাছে পাঠায় যে আপনি এই বিষয়ে কি মনে করেন, মতামত প্রদান করেন। তখন আপিল বিভাগ এই জিনিসটা রাষ্ট্রপতিকে কি দিতে পারে? পরামর্শ দিতে। তো যখন এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো, তখন ওখানে ওনারা একটা কাগজ দেখাইছিল, আপনারা আপনাদের খেয়াল আছে কিনা জানি না। তো ওই ক্ষেত্রে ওই সরকার গঠন বিষয়ে পরামর্শ চাইছিল আপিল বিভাগের কাছে, তখন তারা উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বলছে যে না, এই সরকার সাংবিধানিক দিক থেকে কি আছে, ঠিকঠাক আছে। তার ওই আপিল বিভাগের বৈধতা নিয়ে তারা এখন পর্যন্ত চলতেছে, বুঝতে পারছেন? পরবর্তীতে যখন আমাদের নতুন সংবিধান প্রণয়ন করা হবে, তখন নতুন সংবিধানে আলাদা এক নতুন সংবিধান করুক বা সংবিধান সংশোধন করুক, সেখানে আলাদা একটা অনুচ্ছেদ বা সংশোধনী থাকবে যে অমুক তারিখে যে সংশোধন করা হয়েছে, এই সরকার এত তারিখ পর্যন্ত যে যত দায়িত্ব পালন করছে তাদের সকল কিছুকে বৈধতা প্রদান করা যায়। তো এত কথার মূল কারণ হচ্ছে যে বিচারিক আদালত যখন কোনো কাজ করতে পারতেছে না, তখন অভিমত গ্রহণের জন্য পাঠাচ্ছে কার কাছে? হাইকোর্টের কাছে। এদের ইংরেজিতে বলে অভিমত, সরি ইংরেজিতে বলে রেফারেন্স, বাংলায় বলে অভিমত। এটা আছে 113
দাঁড়ায়। আর আদেশ কত? 46। না, আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, যেহেতু আমাদের 40 মার্কের একটা পরীক্ষা আছে, এখন পরীক্ষা দেন। আর আগামী দিন ইনশাল্লাহ আমরা নিঃস্ব ব্যক্তির আপিল থেকে শুরু করব। খুব বেশি বাকি নাই। আর একদিন বা 2 দিন লাগতে পারে। সব বানায় ফেলাবে কয়েকদিন ভালো থাকবে। থাকেন। কোনো প্রশ্ন আছে অনলাইনে ভাই? আগামী দিন আমরা না শেষ স্যার করে, বুঝছি। আগামী দিন আমাদের দেওয়ানি কার্যবিধি শেষ হয়ে যাবে, একটু সময় নিয়ে ক্লাস হবে, সবাই আসবেন। আজকে এখন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।